ভারতের গণতন্ত্রকে যদি একদম গোড়া থেকে বুঝতে হয় তাহলে কোনো একটা বিধানসভা কেন্দ্রের গভীরে যাওয়াটা খুব জরুরি। এই বিশ্লেষণটা ঠিক সেরকমই একটা চেষ্টা। আমরা আজ পশ্চিমবঙ্গের তপন বিধানসভা কেন্দ্রকে দেখব, তবে কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে নয়, দেখব একেবারে ডেটা আর তথ্যের ভিত্তিতে। জায়গাটা হল দক্ষিণ দিনাজপুর জেলার তপন। একদিকে নদী, অন্যদিকে দুটো নির্বাচন, আর তার মধ্যে দিয়ে মানুষের রায়ের এক অসাধারণ গল্প। এখানকার ভোটাররা ঠিক কী ভাবছেন, কেনই বা ভাবছেন, আর তাদের সেই ভাবনাগুলো থেকে কিভাবে একটা সরকার চালানোর ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে, চলুন সেটাই আজ গভীরে গিয়ে দেখি। তো এই পুরো ব্যাপারটা আমরা ৬টা ভাগে দেখব। প্রথমে আমরা তপনের মাটি আর মানুষের কথা বলবো, তারপর দেখব ভোটের সেই সংখ্যাগুলো যা এক ড্রামাটিক পরিবর্তনের গল্প বলে। এরপর বোঝার চেষ্টা করব মানুষের রাগের আসল কারণটা কি, দেখব জেতার পেছনের কৌশলটা, আর সবশেষে প্রতিশ্রুতি থেকে কাজ পর্যন্ত পৌঁছানোর পথ আর মানুষের রায়ের আসল মানেটা কি তা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে তার জমি, জল আর মানুষের জীবিকাকে বোঝাটা সবার আগে দরকার। তপনের গল্পটাও ঠিক এখান থেকে শুরু হয়। ২০১১ সালের সেন্সাস যদি আমরা দেখি, তাহলে তপনের প্রায় ৬৯% মানুষ হিন্দু আর ২৮% মুসলিম। কিন্তু তার থেকেও বড় কথা হল এখানকার জনসংখ্যার একটা বিরাট অংশ, মানে ৩২% তপশিলি জাতি আর প্রায় ২২% তপশিলি উপজাতি। বিশেষ করে সাঁওতাল আর নমশূদ্র সম্প্রদায়ের মানুষের উপস্থিতির কারণে এই আসনটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত। ভাবুন তো, এখানকার মানুষের রোজকার জীবনটা ঠিক কেমন। একদিকে পানীয় জলের মারাত্মক সংকট, অন্যদিকে প্রতি বছর পুনর্ভবা নদীর বন্যায় গ্রামকে গ্রাম ভেসে যায়। তার সাথে আছে ভাঙাচোরা রাস্তা, গ্রামে কাজ নেই, আর চাষ করে ফসলের ঠিক দাম না পাওয়ার একটা গভীর হতাশা। এই সমস্যাগুলোই কিন্তু দিনের পর দিন তাদের মনে ক্ষোভ তৈরি করেছে, যার প্রতিফলন আমরা ভোট বাক্সে দেখতে পাই। এই তো গেল মাটির কথা। এবার চলুন ভোটের অঙ্কে নজর দিই। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে ফলাফলে যে কি নাটকীয় একটা বদল এসেছে, সংখ্যাগুলো নিজেই সেই গল্পটা বলে দেবে। ২০১৬র ছবিটা দেখুন, একদম পরিষ্কার। তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় ৪৩% ভোট, আরএসপির ছিল প্রায় ৪০%, আর বিজেপি মাত্র ১২%। কিন্তু ৫ বছর পর ২০২১-এ এসে কি হল? খেলাটা পুরো ঘুরে গেল। বিজেপি এক লাফে ৪৫%-এর বেশি ভোট পেয়ে জিতে গেল। তৃণমূলের ভোট সামান্য বাড়লেও সবচেয়ে বড় ধস নামল আরএসপির ৪০% থেকে সোজা ৬.৫%। আসল প্রশ্নটা তো এখানে। আরএসপির যে ভোটটা ৬৭,০০০ থেকে কমে স্রেফ ১২,০০০-এ নেমে এলো, সেই ৫৫,০০০-এরও বেশি ভোট এটা গেল কোথায়? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু নির্বাচনের ফলাফলের আসল রহস্যটা লুকিয়ে আছে। আর এই পুরো খেলার শেষে জয়ের ব্যবধানটা কত ছিল জানেন? মাত্র ১,৬৫০। ভাবা যায়? এই সামান্য ব্যবধানই দেখিয়ে দেয় যে তপনের রায় কতটা সূক্ষ্ম একটা সুতোর ওপর ঝুলছিল। এখানে প্রত্যেকটা ভোটই ছিল নির্ণায়ক, আর এই জনাদেশটা খুবই ভঙ্গুর। অঙ্ক তো অনেক হলো, কিন্তু ভোটের পিছনে তো শুধু অঙ্ক থাকে না, থাকে মানুষের আবেগ, মানুষের ক্ষোভ। চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি। ঠিক কী কারণে ভোটারদের রায় এইভাবে বদলে গেল? যখন আমরা গভীরে গিয়ে দেখি, তখন মানুষের এই অসন্তোষের পিছনে কয়েকটা বড় কারণ সামনে আসে। যেমন ধরুন, স্থানীয় স্তরে কাটমানি আর দুর্নীতি, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি, ভোটের পরের হিংসার ভয়, আর কাজ না পাওয়ার তীব্র হতাশা। এর সাথে সংখ্যালঘু তুষণের অভিযোগও একটা বড় ভূমিকা নিয়েছিল। এ সব কিছু মিলেই মানুষের মনে একটা গভীর প্রভাব ফেলেছিল। আসলে এই সব কিছুর মূলে রয়েছে একটাই জিনিস, নাগরিকের সম্মান। আর দেখুন, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে সেই সম্মানের প্রতিশ্রুতি দেয়। এই সম্মানটা কেবল তথ্য দিয়ে কথা বলা আর দায়িত্বশীল কাজের মাধ্যমেই প্রতিষ্ঠা করা যায়। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক, জয়ী দল ঠিক কী কৌশল নিয়েছিল। আমরা এটাকে একটা মডেল হিসাবে দেখতে পারি। নাম দেওয়া যাক চতুর্মুখ মতবাদ, যার 4টে আলাদা আলাদা মুখ ছিল। প্রথম মুখটা হল শিবের, আগ্রাসনের প্রতীক। এই কৌশলের লক্ষ্য ছিল দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, চোরাচালান, এই বিষয়গুলোকে সামনে এনে প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলোতে সোজাসুজি আঘাত করা।
এরপর দ্বিতীয় মুখ বিষ্ণুর, যিনি স্থিতিশীলতার প্রতীক। এখানে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প আর রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থাৎ দলকে স্থিতি আর সুরক্ষার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। তৃতীয় মুখটি ব্রহ্মার, অর্থাৎ নতুনত্বের প্রতীক। এখানে প্রচারের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ডিজিটাল ভলেন্টিয়ার নেটওয়ার্ক থেকে শুরু করে ডেটা অ্যানালিটিক্স সবকিছুর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো আর প্রকল্পের ওপর নজর রাখা হয়। আর চতুর্থ মুখটি হল দুর্গার, সুরক্ষার প্রতীক। এই কৌশলে মহিলাদের নিরাপত্তা আর শরণার্থীদের সুরক্ষার মতো বিষয়গুলোকে সামনে আনা হয়। এর মাধ্যমে দলকে দুর্বল সম্প্রদায় আর সাংস্কৃতিক মূল্যবোধের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আচ্ছা, সমস্যা বুঝলাম, কৌশলও দেখলাম, কিন্তু সমাধানটা কি? চলুন এবার একটা নকশা দেখা যাক, কিভাবে প্রতিশ্রুতি থেকে কাজ পর্যন্ত পৌঁছানো যায়। এটাকে আমরা বলতে পারি গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্টের একটা ব্লুপ্রিন্ট। দেখুন, এখানে 3টে বড় কাজের কথা বলা হচ্ছে, আর প্রত্যেকটা কাজই মানুষের কোনো না কোনো বড় সমস্যার সরাসরি সমাধান। প্রথমত, 250 কোটি টাকার জল সরবরাহ প্রকল্প, যা প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে। দ্বিতীয়ত, 50 কোটি টাকা দিয়ে রাস্তা আর ব্রিজ তৈরি করে যোগাযোগ ব্যবস্থা ভালো করা। আর তৃতীয়ত, 30 কোটি টাকায় একটা কৃষি শিল্প হাব, যেখানে রাইস মিল হবে, যা চাষিদের আয় বাড়াবে আর নতুন কাজ তৈরি করবে। কিন্তু এই ধরনের কাজ করতে গেলে একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, সেটা হলো স্বচ্ছতা আর মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা। কারণ একজন ব্যক্তির নিজের পছন্দ আর তথ্যের গোপনীয়তা রক্ষা করাটাই হল গণতন্ত্রের ভিত্তি। আসল শাসন ব্যবস্থা তো আস্থার ওপরই গড়ে ওঠে, আর সেই আস্থা আসে মানুষের সম্মতি থেকে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তপনের এই ঘটনাটা আমাদের নেতৃত্ব আর গণতন্ত্রের দায়িত্ব নিয়ে ঠিক কী শেখায়, চলুন সেটা এবার বুঝে নিই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায়? যখন একটা রায় এত অল্প ব্যবধানে আসে, যখন জনাদেশ একটা সরু সুতোর উপর ঝোলে, তখন সেটা কি শাসন করার লাইসেন্স নাকি সেবা করার একটা চুক্তি? এই প্রশ্নটা শুধু তপনের জন্য নয়, আমাদের গোটা গণতন্ত্রের জন্যই খুব জরুরি। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন, অথবা 0800-420-41602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।